বাংলাদেশের 1 কোটি মানুষকে ভারতে আশ্রয় প্রদান করা হয়, বাংলাদেশের মুক্তিবাহিনীকে ভারতে ট্রেনিং প্রদান করা হয় এবং বাংলাদেশের 8000-এর উপর গেরিলা যোদ্ধাদের ভারতে ট্রেনিং প্রদান করা হয়। কিন্তু ভারতীয় সামরিক বাহিনী সরাসরি হস্তক্ষেপ করতে কেন ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করা লাগলো? আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে ভারতীয় সামরিক বাহিনীর সরাসরি হস্তক্ষেপ নিয়ে একটা খটকা সবসময়ই আমার মনে ছিল যে 71 সালের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ভারত বাংলাদেশকে কূটনৈতিক এবং বেসামরিক সহায়তা প্রদান করে, যেমন বাংলাদেশের 1 কোটি মানুষকে ভারতে আশ্রয় প্রদান করা হয়, বাংলাদেশের মুক্তিবাহিনীকে ভারতে ট্রেনিং প্রদান করা হয় এবং বাংলাদেশের 8000-এর উপর গেরিলা যোদ্ধাদের ভারতে ট্রেনিং প্রদান করা হয়। কিন্তু ভারতীয় সামরিক বাহিনী সরাসরি হস্তক্ষেপ করতে কেন ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করা লাগলো? এই প্রশ্ন সম্পর্কিত আমি অনেকগুলো বই পড়েছি এবং আমার কাছে মনে হয়েছে লেফটেন্যান্ট জেনারেল জেকবের স্যালেন্ডার এট ঢাকা এই বইটিতে এই প্রশ্নের সবথেকে গোছালো উত্তরটা পাওয়া যায়। শুরুতে এই বইটির লেখক লেফটেন্যান্ট জেনারেল জেকব সম্পর্কে কিছু কথা বলতে চাই। তিনি 1969 থেকে 1972 সাল পর্যন্ত ভারতীয় ইস্টার্ন আর্মির চিফ অফ স্টাফ হিসাবে দায়িত্ব পালন করেন, যাদের নেতৃত্বে 1971 সালে ভারত বাংলাদেশে অপারেশন চালনা করে। যেহেতু তিনি ইস্টার্ন আর্মির চিফ অফ স্টাফ ছিলেন, তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্ববর্তী এবং পরবর্তী ঘটনাবলীর সাথে তার ব্যাপক সংশ্লিষ্টতা রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ সরকার 2012 সালে তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করেন। এবার আসি বইয়ের প্রসঙ্গে। এই বইটিতে সামরিক অভিযানের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা যেমন আছে, তেমন আছে এর সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক এবং কূটনৈতিক বিষয়গুলো। একটা যুদ্ধ পরিচালনা করতে গেলে যে শুধুমাত্র কিছু অস্ত্র, গোলাবারুদ এবং সৈন্যের সমাবেশ ঘটালেই হয় না, বরং তাদের জন্য রসদের ব্যবস্থা করা, তাদের আসবাবপত্রের ব্যবস্থা করা, তাদের আবাসনের ব্যবস্থা করা, দুর্গম রাস্তা অতিক্রম করার জন্য ব্রিজ নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, রেল সংযোগের ব্যবস্থা করা, এই যে জিনিসগুলো দরকার সেটা কিভাবে 71-এর সময় তারা প্ল্যান করেছিল, তারা কিভাবে বাংলাদেশে এক্সিকিউট করেছিল সেই সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা রয়েছে এই বইটিতে। যেহেতু বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, তাই বড় বড় ট্যাঙ্কার, ভারী অস্ত্র নিয়ে নদী পারাপারের জন্য যে ব্রিজ নির্মাণ করার প্রয়োজন ছিল, সেটা কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যে অবকাঠামোগত তাদের যে ব্যবস্থাপনা ছিল, সেই ব্যবস্থাপনার মাধ্যমে, স্বল্প ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে এত বড় একটা নির্মাণযোগ্য তারা সম্পন্ন করতে পেরেছে, তারও একটা সুন্দর বর্ণনা পাওয়া যেতে পারে এই বইটি থেকে। সামরিক অভিযানের পাশাপাশি কূটনৈতিক ও রাজনৈতিক বিষয়গুলোও খুব সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন লেখক। বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত, চীন, রাশিয়া, আমেরিকা এবং জাতিসংঘের যে ভূমিকাগুলো ছিল সেটা এখানে ধারাবাহিকভাবে উঠে এসেছে এবং এর বাইরেও উঠে এসেছে বাংলাদেশ সহ বিদেশি সাংবাদিকদের কথাবার্তা, যারা বাংলাদেশের এই নৃশংসতা সারা বিশ্বের মানুষের সামনে তুলে ধরেছেন। এই বইটা যখন আমি পড়ছি তখন আমার মনে হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধুমাত্র বাংলাদেশের না, বরং তার যে প্রভাব, ব্যাপকতা, বিস্তৃতি এবং বহির্বিশ্বের প্রভাব, সকল কিছুর অনুঘটক হিসাবে কাজ করেছে আমাদের মুক্তিযুদ্ধ। এবং বইটি যেহেতু একজন ভারতীয় জেনারেলের লেখা, তাই আমি বলছি না যে এখানকার সকল তথ্যগুলো আপনাকে বিশ্বাস করতে হবে, কিন্তু আমি এটুকু নিশ্চয়তা দিতে পারি এই বইয়ের তথ্যগুলো চমৎকার। আপনি অন্যান্য বই পড়ে এবং সেখানকার তথ্যগুলোর সাথে এই তথ্যগুলোর সত্যতা বিচার করে দেখতে পারেন। শেষে বলতে চাই, বাংলাদেশের 13 দিনের সামরিক অভিযান পরিচালনা করতে ভারতীয় সামরিক বাহিনীর প্রায় 1500 সৈনিক অজ্ঞাত বা নিহত হয়েছে। আমরা যারা বই পড়তে ভালোবাসি, দেশের ইতিহাস জানতে পছন্দ করি, তাদের জন্য আমার মনে হয় এই বইটি একটি ব্যতিক্রমী বই হতে পারে। কারণ মুক্তিযুদ্ধের যে ইতিহাস আমরা জানি, এই বইয়ে সেই ইতিহাসগুলো একটু ব্যতিক্রমীভাবে তুলে ধরা হয়েছে, যা আপনাকে নতুন ইতিহাস জানতে সহায়তা করবে।